জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রথমে জানিয়ে দেব সৌদিতে প্রথমবারের মতো সাঁতারের পোশাক পরে র্যাম্পে হাঁটলেন মডেলরা। আরও জানিয়ে দেব চীন সফরে উচ্ছ্বাসিত পুতিন, শির মন্তব্য ভাষা ভাষা। এবার জানিয়ে দেব ২৬ বছর নিখোঁজ ব্যক্তি ছিলেন পাশের বাড়িতেই। সর্বশেষ জানিয়ে দেব মালয়েশিয়ার মানব পাচারকারী সিন্ডিকেট শনাক্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সৌদি আরবে উদযাপিত হচ্ছে রেড সি ফ্যাশন উইক। শুক্রবার ছিল তার দ্বিতীয় দিন, আর এদিন আয়োজন করা হয় এই বিশেষ ফ্যাশন শোয়ের। সেন্ট রেজিস রেড সি রিসোর্টের সুইমিং পুলের ধারে বসেছিল এই ফ্যাশন শোয়ের আসর। মরক্কোর পোশাক শিল্পী ইয়াসমিনা কাঞ্জালের তৈরি রং বেরঙের সাঁতারের পোশাক পরে প্রথমবারের মতো ফ্যাশন শোয়ে হাঁটলেন মডেলরা। মডেলদের পরনে ছিল সুইমিং স্যুট, যা মূলত ওয়ান পিস। লাল, ধূসর, নীল, সবুজ, কমলা, গোলাপি নানা রঙের মেলা বসেছিল এই শোয়ে। মডেলদের পোশাকের রঙের পাশাপাশি ঢঙেরও বৈচিত্র্য ছিল। কেউ ছিলেন উন্মুক্ত কাঁধ, তো কারো শরীরের মধ্যভাগ ছিল অর্ধেক উন্মুক্ত। কেউ কেউ নিম্নাঙ্গে বেঁধেছিলেন সারং, আবার বাঁধেনি এমনও অনেক ছিলেন। কেউ কেউ আবার মাথা ঢেকেই পরেছিলেন সুইমিং স্যুট। এই শোয়ের ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। সৌদির মাটিতে প্রথমবারের সাঁতারের পোশাক পরিয়ে মডেলদের হাঁটানো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইয়াসমিনা কাঞ্জাল। এফপিতে তিনি বলেন, যখন আমরা এখানে এসেছিলাম তখন বুঝতে পেরেছিলাম সৌদি আরবের সুইমিং স্যুট ফ্যাশন শো একটি ঐতিহ্যপূর্ণ মুহূর্ত, কারণ এই ধরনের অনুষ্ঠান এই প্রথম। সাঁতারের পোশাকে ফ্যাশন শো সৌদি আরবের ফ্যাশন শিল্পকে প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে। এই শো সৌদি আরবের ভিশন 2023 সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অংশ। এছাড়া রিসোর্টটি রেড সি গ্লোবালের অংশ। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালামের তত্ত্বাবধানে গিগা প্রকল্পের মধ্যে একটি। শুক্রবারের ঐতিহাসিক ফ্যাশন ইভেন্টে অংশ নেওয়ার সময় সিরিয়ার ফ্যাশন প্রভাবশালী শৌক মোহাম্মদ বলেছেন, সৌদি আরবে আরও বিশ্বায়ন এবং পর্যটন ও ফ্যাশন শিল্প প্রসারের প্রচেষ্টা বিবেচনা করা আশ্চর্যজনক নয়। সরকারি সৌদি ফ্যাশন কমিশন গত বছর প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে এবং $12.5 মিলিয়ন বা দেশের মোট ভেষজ উৎপাদনের 1.4% এনেছিল। ফরাসি প্রভাবশালী রাফায়েল সিমাকর্ব শুক্রবারের ফ্যাশন ইভেন্টে যোগ দিয়ে বলেছেন, তার চোখে ঝুঁকিপূর্ণ কিছু নেই, তবে সৌদির প্রেক্ষাপটে এটি একটি বড় অর্জন। চলতি সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অতিথি ভ্লাদিমির পুতিনের স্বাগত জানিয়েছেন। তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। বাদক দল বাজিয়েছে পুরনো রেড আর্মির গান। তিয়েনানমেন স্কয়ার ছিলেন যখন দুই নেতা যাচ্ছিলেন, তখন শিশুরা উচ্ছ্বাসিত প্রকাশ করছিল। একে অপরকে জড়িয়ে ক্যামেরার সামনে ছবিও তুলেছেন শি ও পুতিন। দুই নেতার পরস্পরের সৌন্দর্যপূর্ণ সম্পর্কের বিষয়টি বেশ ফলাও করে প্রচার করেছে রাশিয়া ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। চীনের দিক থেকে পুতিনকে জানানো এই অভ্যর্থনা ও দুই নেতার মধ্যে ঐক্যের সম্পর্ক দেখানোর চেষ্টা ছিল বেইজিং এর নিজের স্বার্থ, যেখানে ছিল না রাষ্ট্রীয় অতিথি পুতিন বা তার দেশকে নিয়ে স্তুতি বাক্যের কোনো জোয়ার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন তিনি ও প্রেসিডেন্ট সিং এতটা ঘনিষ্ঠ যেন ভাই ভাই। চীনের অর্থনীতি প্রশংসা করে পুতিন বলেন, এটি দ্রুত গতিতে এগিয়ে চলছে। তার এই প্রশংসা দেশের অর্থনৈতিক মন্দা নিয়ে চিন্তার থাকা বেইজিং এর কর্মকর্তাদের সম্ভবত সান্ত্বনার কাজ দেবে। পুতিনের এমন উচ্ছ্বাসিত প্রশংসার প্রতিধ্বনি ছিল না শির কণ্ঠে, তার মন্তব্য ছিল ভাষা ভাষা। তিনি বলেন, পুতিন একজন ভালো বন্ধু ও সুপ্রতিবেশী। ভ্লাদিমির পুতিনের এই সফর ছিল এক ধরনের শক্তির প্রদর্শন। এই সফর রাশিয়ার প্রেসিডেন্টের জন্য ছিল বিশ্বকে একটি দেখানোর এক সুযোগ যে তার পক্ষে শক্তিশালী একটি মিত্র রয়েছে। ইউক্রেনের সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পর রুশ নেতাকে একজন সমাজচ্যুত ব্যক্তির মতোই ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে, কিন্তু চীন নেতার ক্ষেত্রে উল্টোটা। তাকে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার পথে গুরুত্বপূর্ণ একজন অংশীদার হিসেবে। পুতিন চীন সফরে বিনিময়ের সঙ্গে কিছু আদায় করতে গেছেন। তার আগ্রহ ছিল পশ্চিমা কড়া নিষেধাজ্ঞার মুখে থাকা ও একঘরে হয়ে পড়া রাশিয়ার সঙ্গে চীন যেন ব্যবসা বাণিজ্য চালিয়ে যায়। সফরে তার কণ্ঠে ছিল মধুমাখা। চীনকে নিয়ে মুখে ছিল প্রশংসার ফুলঝুরি।
পুতিন বলেন তার পরিবার মান্দারিন ভাষা শিখছে, এটি বিশেষভাবে উল্লেখ করার মতো বিষয়, কেননা নিজ সন্তানদের বিষয়ে প্রকাশ্যে তার কথা বলা একেবারেই বিরল ঘটনা। ইউক্রেনে চলা ব্যয়বহুল যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। এটি চীন রাশিয়ার সম্পর্কেও বদল এনেছে। যুদ্ধে ফুটে উঠেছে রাশিয়ার সেনাবাহিনী ও এর অর্থনৈতিক দুর্বলতা। প্রেসিডেন্ট শি জানান, বিশ্বে এখন নেতৃত্ব দেওয়ার সময় তার। ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে করেছে একঘরে। পশ্চিমাদের সঙ্গে চীনের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হতে পারে, কিন্তু বেইজিং রাশিয়ার মতো বিশ্বের থেকে নিজেকে বিচ্ছিন্ন করেনি, তা চায়ও না। জনসমক্ষে প্রেসিডেন্ট শির বক্তব্য প্রবল আগ্রহ বা উদ্দীপনার ঘাটতি থাকতে পারে, তবে তিনি ইঙ্গিত দেন চীন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব দেয়। সফরে পুতিনকে ঝাংআং নিজ সরকারি বাসভবনে আমন্ত্রণ জানান শি। এই বাসভবনে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়ে সম্মানিত হওয়ার সুযোগ পেয়েছে কম বিশ্ব নেতাই। তাদের একজন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। 2014 সালে চীন মার্কিন সম্পর্কে সবচেয়ে সুখের সময় চীন সফরে বাসভবনে যান ওবামা। রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টায় শিরের মধ্যে স্পষ্ট। এদিকে তিনি পুতিনের সঙ্গে জোট টিকে রাখতে চান। অন্যদিকে একঘরে রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ হলে তা পশ্চিমা দেশের সঙ্গে তার দেশের স্থিতিশীল সম্পর্কের ঝুঁকি তৈরি করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে চান। চীনের মন্থর অর্থনীতি চাঙ্গা করতে পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা জরুরি, সেটা জানেন তিনি। প্রকৃতপক্ষে পুতিনের চীন সফর ছিল পুরোটাই অর্থের সঙ্গে সংশ্লিষ্টতা। তিনি চাইছিলেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে চীনের সহায়তা। রুশ নেতার সঙ্গে যাওয়া ব্যক্তিবর্গকে দেখে বেইজিং সফরে তার প্রত্যাশা সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। পুতিনের সঙ্গে ছিল রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক গভর্নর, তার অর্থমন্ত্রী ও অর্থনৈতিক উপদেষ্টা। স্বাভাবিকভাবে পুতিনের এই সফরে প্রকাশিত যৌথ বিবৃতিতে চীন রাশিয়ার বাণিজ্য সম্পর্কে দিকটি প্রাধান্য পেয়েছে। বিবৃতিতে 130 বার উল্লেখ করা হয়েছে সহযোগিতা শব্দটি। অবশ্য এই সব কিছুর ওপরই সতর্ক দৃষ্টি রেখেছে যুক্তরাষ্ট্র। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উস্কানি দেওয়া এবং দেশটির ড্রোন ও ট্যাঙ্কের ব্যবহার উপযোগী যন্ত্রাংশের সরবরাহ করার বিষয়কে চীনকে সতর্ক করেন তিনি। পুতিনের বেইজিং সফর তাকে জানানো অভ্যন্তনা ও সফর ঘিরে অন্যান্য আয়োজন নিশ্চিত করে ইঙ্গিত দেয় যে শি পশ্চিমা চাপের কাছে ভেসে যাবে না, সেটি প্রমাণ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু রাশিয়ার সঙ্গে এমন ঐক্য প্রদর্শনের আড়ালে লুকিয়ে থাকতে পারে মস্কোর ব্যাপারে শি কত দূরে যেতে প্রস্তুত তা নিয়ে সীমাবদ্ধতার বিষয়টি। সর্বোপরি চীনের স্বার্থ রাশিয়ার স্বার্থ নয়। দুই দেশের সম্পর্কের অংশীদারিত্ব শি সম্ভবত ততক্ষণই সহযোগিতা করবে যতক্ষণ তো তার স্বার্থের সঙ্গে মানানসই হবে, এমনকি তাকে প্রিয় বন্ধু ও মিত্র পুতিনের যতই প্রয়োজন হোক। সূত্র বিবিসি। আফ্রিকার উত্তর পশ্চিমাঞ্চলের দেশ আলজেরিয়া। দেশটির জেলেফা শহরে ওমর বিন ওমরা নামের এক ব্যক্তি 19 বছর বয়সে নিখোঁজ হন। ঘটনার 26 বছর পর তাকে পাওয়া গেছে তারই প্রতিবেশীর বাড়িতে। 14 মে দেশটির বিচার মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। 1998 সালের আলজেরিয়া গৃহযুদ্ধ চলাকালে ওমর নিখোঁজ হন। এখন তার বয়স 45 বছর। ওমরের বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরে খড়ের গাদায় সম্প্রতি তাকে পাওয়া গেছে। সম্পত্তির উত্তরাধিকারী নিয়ে বিরোধিতার জেরে অপহরণকারী ভাই ওমরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপরই তার অবস্থান জানা যায়। লেবাননে ইসরায়েলি হামলায় এক হামাস নেতা সহ অন্তত 3 জন নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের একটি লক্ষ্যবস্তুকে সর্বশেষে হামলা চালায় ইসরায়েল। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানিয়েছে আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সিরিয়া ও লেবানন সীমান্তের কাছে একটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হামাস নেতা শাহরহাবিল আল সাইদ নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী আল সাইদকে লেবাননের একজন শীর্ষ আল জামা আল ইসলামিয়া অপারেটিভ হিসেবে চিহ্নিত করেছেন, যারা হামাসের সাথে সহযোগিতা করে থাকে। আল সাইদ লেবাননের ভূখণ্ডে থেকে অনেক হামলার নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। প্রায় 8 মাস ধরে চলমান হামলায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জলস্থল ও আকাশপথে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী 35,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে প্রায় 80,000 মানুষ।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ একটি মানব পাচারকারী সিন্ডিকেট শনাক্ত করেছে, যা বাংলাদেশে অনথিভুক্ত অভিবাসীদের ভিয়েতনাম থেকে থাইল্যান্ড এবং তারপর নৌকায় করে মালয়েশিয়ায় আনার জন্য 21,000 রিঙ্গিত পর্যন্ত আদায় করেছে। শনিবার দেশটির সিনার হারিয়ানে দেয়া এক সাক্ষাৎকারে ইমিগ্রেশনের ডিরেক্টর জেনারেল রুসলিন জুসন জানিয়েছে, বৃহস্পতিবার কুয়ালালামপুর জালাল সুলতান ইসমাইলের একটি বাসভবনে অভিযান চালিয়ে সিন্ডিকেটটি শনাক্ত করা হয়। পরিচালক বলেন, পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের স্থানীয় সময় 7:02 অভিযানে আটক করা হয়। একটি গাড়িতে থাকা এক বাংলাদেশি ব্যক্তিকে আটক করা হয়, যে একটি পার্কিং এলাকা থেকে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করছিল। রুসলিন বলেন, 33 বছর বয়সী ওই ব্যক্তি একজন পরিবহনকারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে গাড়িতে থাকা অনথিভুক্ত 2 বাংলাদেশিকে আটক করা হয়েছে। গাড়ির থেকে আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসভবনে অভিযান চালানো হয়। এই সময় বৈধ ভ্রমণ নথি বা পাস ছাড়া আরও 5 বাংলাদেশি নাগরিক আটক করা হয়েছে। রুসলিন বলেন, অভিযানকারী দল 10টি বাংলাদেশি পাসপোর্ট, 3টি মোবাইল ফোন, নগদ 500 রিঙ্গিত এবং অভিবাসীদের পরিবহনে ব্যবহৃত একটি প্যারোডোয়া মাইডি জব্দ করা হয়েছে। তিনি বলেন, সিন্ডিকেটটির কাজ ছিল এখানে কর্মসংস্থান খুঁজছেন এমন নথিভুক্ত অভিবাসীদের আকাশপথে ভিয়েতনাম এবং তারপর স্থলপথে থাইল্যান্ড নিয়ে যাওয়া। তারপর থাইল্যান্ড থেকে নৌকায় করে তাদের কেলাস্থান আনা হয়। ট্রান্সপোর্টার তারপর তাদের কুয়ালালামপুরের বাসভবনে নিয়ে আসা হয়। রুসলিন বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া গেছে সিন্ডিকেটটি 2 মাস ধরে কাজ করছে। পরিবহনকারীকে ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসী আইন 2007-এর ধারা 26-এর অধীনে তদন্ত করা হচ্ছে। আটক 21 থেকে 38 বছর বয়সী অভিবাসীদের অভিবাসন আইন 1959 থেকে 63, পাসপোর্ট আইন 1966 এবং অভিবাসন বিধিমালা 1963-এর অধীনে তদন্তের স্বার্থে আটকের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।